হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকে আমরা পড়বো গড় চ্যাপ্টার পড়ছিলাম। আজকে 3 নম্বর লেকচার আর কি। তো এটা হচ্ছে পাটিগণিত অংশের, কম্পিটিটিভ ম্যাথের পাটিগণিত অংশের চ্যাপ্টার 9 গড় চ্যাপ্টার। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সাধারণত ওই কম্পিটিটিভ এক্সামগুলোতে এই গড় চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক দেয়। তো আমরা আগের দুইটা লেকচার 1-এ তোমার বেসিক গড়ের যে বেসিক নিয়ম কিছু, আর শর্টকাট দুই একটা সূত্র, আর একটা স্পেশাল শর্টকাট নিয়ম মেথড আমি নাম দিয়েছিলাম ব্যালেন্স থিওরি। ঠিক আছে, সো এটা তোমাদের জানতেই হবে, কারণ আমরা ব্যালেন্স থিওরির সাহায্যে ম্যাক্সিমাম অঙ্ক করব। ঠিক আছে, খুব অল্প সময় লাগে, কঠিন কঠিন অঙ্ক মুখে মুখে করে ফেলা যায়। তো এটা প্রত্যেকটা অঙ্কের সাথে তো আমরা ব্যালেন্স থিওরি এক্সপ্লেন করতে পারবো না, এত সময় আমাদের নাই। আর লেকচার 2-তে আমরা টাইপ 1-এর অঙ্ক করেছিলাম। ঠিক আছে, এই অল্প কয়েকটা টাইপে ভাগ করেছি তোমাদের আসলে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, সো আজকে আমরা পড়বো সংখ্যা বিষয়ক প্রবলেম দেখব। তো ওই গড়ের মেকানিজম কিন্তু সেম। এখানে আমরা গাণিতিক গড় পড়ছি। তো গাণিতিক গড় তোমরা জানো যে তোমার কাছে যদি 10টা সংখ্যা থাকে, তাহলে 10টা সংখ্যার ভ্যালু যোগ করলে টোটাল মান পাওয়া যায়, সেটাকে 10 দিয়ে ভাগ করলে গড় মান পাওয়া যায়। এটাই গাণিতিক গড়। আচ্ছা, সো আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহ। দেখো, 12টি সংখ্যার গড় 21, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 2 যোগ করা হয়, তবে নতুন 12টা সংখ্যার গড় কত? এখানে মনে রাখবা, এখানে 21 দেয়া আছে 12টা সংখ্যার গড়। তো 12টা সংখ্যা হোক বা 12,000 কোটি সংখ্যা হোক, যতগুলো সংখ্যাই হোক, যদি তোমার এই গড় ভ্যালুটা একটা মাত্র গাণিতিক উপায়ে পরিবর্তিত হয়, তাহলে নতুন যে ভ্যালুটা হবে, পরিবর্তিত যে ভ্যালুটা হবে, সেটাই হবে নতুন গড়। তো এখানে কি হবে? 2 গুণ, মানে 12কে 2 গুণ করলে হয় 12 দুগুণে 21-এর 2 গুণ। 21-এর 2 গুণ হচ্ছে 42। 42 আর 2 যোগ করলে হবে 44। তাহলে নতুন গড়টা কিন্তু হয়ে যাবে তোমার 44। আমরা লেকচার 2-তে সম্ভবত এরকম একটা অঙ্ক বলেছিলাম। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক খুব সিম্পল, এগুলো নিয়ে কনফিউজ করা যাবে না। একটা কুইজ আছে, দেখো, 18টি সংখ্যার গড় 15.5, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করা হয়, তবে নতুন গড় কত হবে? দেখার সাথে সাথে তোমরা এটা আনসার করতে পারবা সাথে সাথে, তাই না? ওকে, আচ্ছা, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9, x এর গাণিতিক গড়ের সমান হলে x এর ভ্যালু কত? দেখো, এখানে 3টা সংখ্যা, এখানে কিন্তু 3টা সংখ্যা। তো এটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে এরকম, যে যদি আমরা এটার গড় বের করতে যাই, তাহলে 6, 8 আর 10 যোগ করব, 14 আর 10 24 হবে। ঠিক আছে, তো আমাদের এখানে 24 হবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে গড় হবে। আবার দেখো, 7, 9, x, সো এই পাশে এটাও সমান হবে। 7, 9 হচ্ছে কত? 16। ঠিক আছে, 16 প্লাস এক্স ভাগ এখানে 3। এখন মজার বিষয় হচ্ছে যে এখানেও 3টা, এখানেও 3টা, এই জন্য এই 3 আমরা ইজিলি কেটে দিতে পারি। এই 3 আমাদের দরকার নাই। তো 24 থেকে 16 বাদ দিলে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা ট্রেডিশনাল নিয়মে যদি আমরা অঙ্কটা এভাবে চিন্তা করি। ঠিক আছে, যদি আমরা ব্যালান্সিং করি, তাহলে দুই সাইডে কিন্তু ব্যালান্স হবে, তাই না? 3টা সংখ্যা যেহেতু আছে, তার মানে এটার সমষ্টি আর এটার সমষ্টি কিন্তু সেম হবে। সো ব্যালান্স করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, যেমন মনে করো এখানে 6 আছে আর এখানে 7 আছে, তাহলে এখানে মনে করো -1, এক কম আছে 7-এর থেকে। ঠিক আছে, আবার এখানে মনে করো 8 আর ওখানে 9, তাহলে এখানে এখানে এক কম আছে, তাহলে এখানে যদি এক কম থাকে, তাহলে এখানে আমরা -1 লিখলাম। ঠিক আছে, তো এখানে -1 লিখলাম। এখন এই জায়গাটায় কি হবে? এই জায়গাটা আমাদের কি হবে? 10। তো ব্যালান্স করার নিয়ম হচ্ছে যে এই ভ্যালুগুলো যোগ বিয়োগ করলে সমান হবে, 0 হবে। হ্যাঁ, 0 হবে। তো এখানে -1, -1, 2 আছে, তাহলে এখানে +2 দিলে এটা তোমার ঠিক হয়। তো এখানে দেখো 6 আর 7 মানে কি? ওই ভ্যালুটা কি? মানে এই ভ্যালুটা কম আর ওই ভ্যালুটা বেশি। এই ভ্যালুটা কম, এই জন্য মাইনাস মাইনাস দিছি। তাহলে এই ভ্যালুটা প্লাস কত? 2, তার মানে 10-এর সাথে তোমার মানে +2, মানে বেশি আছে, তার মানে কমাইতে হবে। ব্যাপারটা বুঝছো? এটা কম আছে, বাড়াইলে ওইটা সমান হবে, আর এটা বেশি আছে, কমাইলে ওইটা সমান হবে। তার মানে 10 থেকে 2 তোমাকে বাদ দিলে তুমি x এর মান পাবা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মানে ব্যালান্স করা। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ। সংখ্যা 3টির গড় কত? হ্যাঁ, তো 3টা ক্রমিক সংখ্যার গুণফল যোগফলের 8 গুণ। এখন 3টা ক্রমিক সংখ্যা হচ্ছে, ধরো যদি আমরা এরকম ধরি যে একটা ক্রমিক সংখ্যা x, তাহলে আর একটা ক্রমিক সংখ্যা x+1, আর একটা ক্রমিক সংখ্যা x+2। ঠিক আছে, তো এইভাবে ধরলে আমরা কি করব? বলছে এই গুণফল, তাহলে এরকম গুণ করব। ঠিক আছে, গুণফল তাদের যোগফলের 8 গুণ। তাহলে যোগফলের 8 গুণ বলতে, তাহলে এখানে হবে এইগুলি যোগ করলে 3x + 3, তাহলে জিনিসটা হবে 3x + 3। এইটার
আবার 8 গুণ, ঠিক আছে। এখন এইটা যদি তুমি করতে যাও তাহলে দেখো এটা বিষয়টা কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়াবে, সরি এটা সমান সমান তো, আচ্ছা এই জিনিসটাকে আমি আর একটু সিম্পল করে লিখি। এখানে 3 যদি কমন নাও তাহলে এখানে হবে x প্লাস 1, ভিতরে থাকবে x প্লাস 1, আর ওই যে 3 কমন নিলা সেটা মিলে এখানে হয়ে যাবে 24। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা এখন এটা একটা সাইড, এটা একটা সাইড, তাহলে এই x1 কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার জিনিসটা দাঁড়াবে এরকম, এখানে দাঁড়াবে এরকম। তাহলে তুমি এটা লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, এই পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, আর সমান সমানের ওই পাশে 24। এখন এই 24টাকে মাইনাস চিহ্ন দিয়ে এই পাশে নিয়ে আসো, ওই পাশে 0 লিখে দাও। অর্থাৎ একটু শর্টকাট যদি আমরা লিখি তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে। এখন এটা একটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে মানে পুরো এটাকে তোমার একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? ওই মিডল টার্ম করে বা যেভাবে করে করে তারপরে এক্সের দুইটা ভ্যালু হবে, দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু মানে একটা ভ্যালু ভ্যালিড হবে, তো সেটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? তো এই অঙ্কটা তুমি যদি এইভাবে ধরে করো তাহলে এরকম। এখন এই যে আমাদের চিন্তাভাবনাগুলো যদি আমরা একটু স্মার্ট করি তাহলে ঘটনাটা কি দাঁড়ায় দেখো। আমরা মাঝখানের ভ্যালুটা যদি এক্স ধরি তাহলে এর পিছনের ভ্যালুটা ধরো, পিছন ছোট, মানে সংখ্যা রেখায় কি হয়, সংখ্যা রেখা হচ্ছে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর দিকে আমরা যাই, ঠিক আছে, নাম্বার লাইনে। সো এই পাশের ভ্যালুটা হবে যেহেতু ক্রমিক সংখ্যা এক্স মাইনাস 1, আর এই পাশের ভ্যালুটা হবে এক্স প্লাস 1। তাহলে আমরা 3টা ক্রমিক সংখ্যা পেলাম, এগুলো যদি আমরা গুণ করি, গুণ চিহ্ন দিয়ে দেই, ঠিক আছে, তাহলে যোগ করলে কি দাঁড়াবে আমার, দেখো এই 3x দাঁড়াবে এখানে, আর এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, ব্যাপারটা বোঝা যায়, 3x। তাহলে এইভাবে যদি আমরা ধরতে পারি তাহলে দেখো জিনিসটা অনেক সিম্পল হয়ে যায়। এখন তুমি এক্স এক্স কেটে দাও, আর এখানে তোমার কি থাকে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। সো এখানে আমরা সহজে লিখতে পারবো, কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আমরা লিখলাম, এই পাশে 3, এই পাশে যদি 3 থাকে তাহলে এই পাশে আমরা 3 রাখলাম। এখন তুমি এক্স স্কোয়ারটা এই পাশে রেখে এই মাইনাস 1টা ওই পাশে নিলে এটা 4 হবে, বুঝতে পারতেছো। তাহলে এক্স এর ভ্যালুটা কি দাঁড়াবে, এক্স এর ভ্যালু আর কিছু করার দরকার নাই, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 2 দাঁড়াইলো। এখন এক্স এর ভ্যালু এখানে 2 দাঁড়াইলো, তোমাকে কি বলছে, গড় কত, সংখ্যা 3টির গড় কত। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমাদের এখানে একটু ভুল হয়েছে, দেখো আমি ওইটা খেয়াল করিনি সেজন্য। আচ্ছা এখানে জিনিসটা হবে 3x ইন্টু 8, তাহলে আমাদের এখানে 24 হবে জিনিসটা, তাই না? তাহলে এই জিনিসটা হবে 24, তাহলে এখানে 1 গেলে 25 হবে, হ্যাঁ একটু স্লাইট মিস্টেক হয়েছে, 25 হবে। তাহলে এটার ভ্যালু হবে 5, এক্স এর ভ্যালু হবে 5, তো -5 তো আমরা নিব না, তাহলে আমাদের এক্স এর ভ্যালু হবে 5। দেখো যদি আমরা এইভাবে করি অঙ্কটা কিন্তু এই একটা লাইন লিখছো, তারপরে এখানে এই লাইনটা তুমি লিখছো, এই লাইন থেকেই তুমি বুঝতে পারবা যে এক্স এর ভ্যালু আসলে 25, 25-এর বর্গমূল করলে 5 হবে। সো দুইটা লাইন লিখলেই তুমি এটা করে ফেলতে পারতেছো। আর এখানে কিন্তু তোমার সম্পূর্ণ অঙ্কটা করতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আসলে চিন্তার একটু পার্থক্য। তো আরেকটা কথা আমি বলি, যদি তোমাদের কাছে অনেকগুলো ক্রমিক সংখ্যা থাকে, ক্রমিক সংখ্যার ডিফারেন্স তো 1 1, তাই না? এরকম ক্রমিক সংখ্যা যদি অনেকগুলো থাকে, যদি সেটা তোমার, আমরা বলছিলাম এই ইয়ের ক্লাসে, তারপর ধারার ক্লাসে তোমরা পাবা লেকচার 1-এ, যে তোমার কাছে যদি ক্রমিক সংখ্যা অনেকগুলো থাকে তাহলে যদি সেগুলো বিজোড় সংখ্যক হয় তাহলে মাঝখানের সংখ্যাটাই হবে ওই সংখ্যা, ওই যে সিরিজ, মনে করো এটা একটা সিরিজ, ডেফিনেটলি এটা একটা সমান্তর ধারা, ওই মাঝখানের সংখ্যাটাই কিন্তু তোমার গড়, পুরা সিরিজটার গড় কিন্তু মাঝখানের সংখ্যাটা হবে, এবং এটা মধ্যপদ বটে, ঠিক আছে? আর যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, মনে করো তোমার কাছে 4টা সংখ্যা আছে, ঠিক আছে, আমি যদি একটু বুঝাই লিখি, মনে করো তোমার কাছে 4টা সংখ্যা আছে এরকম 1 2 3 4, 4টা ক্রমিক সংখ্যা, ঠিক আছে? তো জোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে, ঠিক মাঝখানের 2টা সংখ্যার গড়ই হচ্ছে ধারাটার গড়। মাঝখানে তুমি যদি এই 2টা সংখ্যা মাঝখানের সংখ্যা, তাহলে 2 আর 3 কত, 5, 5-এর অর্ধেক 2.5, 2.5ই হবে এটার গড়, ঠিক আছে? আর সেক্ষেত্রে 2কে বলা হয় প্রথম মধ্যপদ আর 3কে বলা হয় দ্বিতীয় মধ্যপদ। জোড় সংখ্যক পদ সংখ্যা থাকলে 2টা মধ্যপদ থাকে,
আর বিজোড় সংখ্যক পদ সংখ্যা থাকলে একটা মধ্যপদ থাকে, ঠিক মাঝখানের পদটা, দুই পাশে সমান সংখ্যক পদ থাকবে। সো এগুলি কিন্তু মিল আছে, ঠিক আছে, ধারার ইয়ার সাথে কিন্তু মিল আছে। তো আমরা কিন্তু ফার্স্ট লেকচারে কিন্তু অনেক কিছু মানে আমরা বলছি, ধারার চ্যাপ্টারে কিন্তু আবার সেগুলি আছে। হ্যাঁ, আচ্ছা, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? এখানে দেখেন, এখানে কিন্তু যোগফল চাইছে। তো আমরা গড় বের করতে পারলে যোগফলও বের করতে পারবো। মনে করো যে তোমার কাছে 10টা সংখ্যা আছে, যে 10টা সংখ্যার যোগফল 50, তাহলে গড় 50 ইন্টু 50কে যদি তুমি 10 দিয়ে ভাগ করে দাও তাহলে গড় পেয়ে যাবে, এটাই। আচ্ছা, তো আমরা গড় জানলে যোগফল পাবো, যোগফল জানলে গড় জানবো, এরকম ইত্যাদি। তো 6টা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8। এখন এখানে আমরা ওই যে একটা সূত্র বলছিলাম যে গড়, তোমার কাছে কতগুলো সংখ্যা আছে মনে করো, তো প্রথম 3টা, ঠিক আছে, প্রথম 3টার অ্যাভারেজ হচ্ছে 8, ঠিক আছে। তো শেষের যে 3টা, এর মানে এর পরবর্তী 3টা, এর পরবর্তী, যেহেতু প্রথমে 3টা নিছো, এর পরবর্তী 3টার হচ্ছে, এটা যদি তোমার এই অ্যাভারেজটা যদি আমরা এক্স বার দিয়ে বুঝাই, তাহলে এক্স বার 1 মনে করো, আর এটার অ্যাভারেজটা যদি এক্স বার 2 হয়, তাহলে এই সূত্রটা বলছিলাম যে এক্স বার 2 হবে এই এক্স বার 1 মানে আগের পরবর্তী গড়টা প্লাস এনডি। ডি হচ্ছে প্রতি পদের অন্তর, মানে সাধারণ যেটা অন্তর বলা হয় এটা। যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে ডি এর ভ্যালু 1, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে ডি এর ভ্যালু এখানে হবে 1, তাহলে ডি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আর এন হচ্ছে কয়টা পদ নিয়ে আমরা হিসাবটা করতেছি, এখানে আমরা তিনটা করে হিসাব করতেছি, তাহলে এন এর ভ্যালু 3, বুঝা গেছে? তাহলে এখানে এন হচ্ছে 3, এই হচ্ছে ব্যাপার। তাহলে 8 আর 3 কত? 11। তো তোমরা যারা সূত্রটা জানো তারা কিন্তু সাথে সাথে বলতে পারবা যে এই ভ্যালুটা হবে, এই এক্স বার 2 এর ভ্যালু হবে 11। তাহলে 11 হচ্ছে আমার গড়। আচ্ছা, তো 11 হচ্ছে গড়। তো আমার কিন্তু এখানে যদি একটা অপশন থাকতো 11, মানে আমি যদি প্রশ্ন সেট করতাম, আমি একটা অপশন 11 দিয়ে দিতাম। কারণ অনেক সময় হয় কি, ওই যে 11 আমরা বের করছি, 11 টিক মার্ক দিয়ে চলে আসি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল হয় যখন আমাদের মন মেজাজ খুব খারাপ হয়ে যায় এই ধরনের মিস্টেকে। আসলে বলছে যোগফল, তো যোগফল শেষ 3টার যোগফল, তো পরবর্তী 3টার যোগফল, তাহলে গড়কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে যোগফল পেয়ে যাবো, টোটাল ভ্যালুটা পাবো, তাহলে অ্যান্সারটা হবে 33, ঠিক আছে। তো এগুলি খেয়াল রাখতে হবে যে এই ধরনের সিলি মিস্টেক যাতে কখনোই না হয়, ঠিক আছে। এই জন্য পরীক্ষার হলে আসলে খুব বেশি হাইপার হওয়া যাবে না। হ্যাঁ, একটু সিরিয়াসনেস থাকবে, বাট আমার এসির ভিতরে পাখির বাসা। আচ্ছা, 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? এগুলো আমরা বলছি যে ক্রমিক সংখ্যা 1 থেকে 25, তাহলে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় হচ্ছে, তাহলে 25টা পদ আছে, তাহলে মাঝখানের পদটাই হচ্ছে গড়। তো এই ধরনের গড় যদি সমান্তর ধারা থাকে, সেগুলি বের করার একটা নিয়ম হচ্ছে যে প্রথম পদ প্লাস শেষ পদ, এটার গড়, এটাই হচ্ছে ধারাটার গড়, এবং এটা মধ্যপদও বটে, ঠিক আছে, এটা মধ্যপদও বটে। তাহলে এখানে এ হচ্ছে কত? এখানে এ হচ্ছে 1, পি হচ্ছে শেষ পদ 25, আর এই 2, এর মুখে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আনসার 13। তো তুমি চিন্তা করো যে 13 নম্বর পদটা হচ্ছে মধ্যপদ এবং এটাই গড়। 13 নম্বর পদের আগে থাকবে 12টা পদ, পরে থাকবে 12টা পদ, 12 12 24, আর 13 নম্বর পদটা 13, তাহলে মিলে 25টা পদ। এখানে 1 থেকে যেহেতু শুরু হয়েছে ক্রমিক সংখ্যা, যত নম্বর পদ ভ্যালুও তত, ঠিক আছে। কততম পদ আর তার ভ্যালু কিন্তু দুটা ভিন্ন জিনিস, ঠিক আছে। সো এগুলো সাথে সাথে আনসার করতে হবে। 2 নম্বর কুইজ, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? খুবই সিম্পল, এটা তোমরা সাথে সাথে আনসার করতে পারবা, ঠিক আছে। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, এগুলো ন্যাচারাল নাম্বার বলা হয়, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এগুলো প্রথম যখন কথা থাকে তার মানে হচ্ছে 1 থেকে শুরু, এটাই হচ্ছে বিষয়। ভাষাগতভাবে এভাবে বলা হয়, গাণিতিকভাবে। আচ্ছা, 1 5 9 81 পর্যন্ত, দেখো এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা
সমান্তর ধারা, এগুলি বুঝতে হবে। ধারা যখন পড়বা তখন খুব সহজেই বুঝে যাবা। 1 আর 5-এর ডিফারেন্স কত? 1 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 4। 5 আর 9-এর ডিফারেন্স কত? এটাও 4। তার মানে ধারাটা সমান্তরভাবে যাচ্ছে। 4 4 4, এটা হচ্ছে ডি এর ভ্যালু। ওই সূত্রে যে ডি আর কি, সাধারণ অনুপাত, সরি সাধারণ অন্তর। তো এর পরের সংখ্যাটা কত হবে বলো তো? এখানের সংখ্যাটা ওই 9-এর সাথে 4 যোগ করলে 13 পাবা। 9 4 13, এরপরেরটা 17, এভাবে যাবে আর কি, ঠিক আছে? 81 পর্যন্ত গিয়ে থেমে যাবে। তো গড় কত? গড় তো আমরা কি বলছিলাম, সমান্তর ধারার গড় আমরা কিভাবে বের করব? সমান্তর ধারার গড় আমরা বের করব এই প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ঠিক আছে, তো 82-কে 2 দিয়ে ভাগ করলে 41 হবে এই ধারার গড়। ওকে, দেখার সাথে সাথে এগুলো আনসার করতে হবে। আচ্ছা, এখানে দেখো 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? ওই যে 6টা ধারাবাহিক সংখ্যা, তো এই যে 6টা ধারাবাহিক সংখ্যা গড়ের 6 গুণ, তাহলে আমরা যদি সূত্র করি যে 6টা ধারাবাহিক আবার বিজোড় সংখ্যা বলছে, ঠিক আছে? বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ বড় সংখ্যাটির 4 গুণ। তো বিজোড় সংখ্যা, তো 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার প্রথম পদটা যদি তোমার প্রথম পদটা যদি তুমি এ ধরো, ঠিক আছে, তাহলে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে শেষ পদটা কি হবে? এই পি সমান সমান কি হবে? পি সমান সমান হবে এ প্লাস কত বলো তো, বলতে পারবা? 6টা সংখ্যা, যেহেতু যদি ক্রমিক সংখ্যা হইতো তাহলে 5 হইতো, ঠিক আছে, কিন্তু 5 × 2 হবে, মানে এ প্লাস 10 হবে, ঠিক আছে? তো প্রথম পদটা যদি মনে করো ধারাটা মানের ঊর্ধ্বগতিতে যাচ্ছে, ক্রমবর্ধমান ধারা, হ্যাঁ, এরকম। এখন আচ্ছা, সংখ্যাটির 4 গুণ, এখন বড় সংখ্যাটা কিন্তু পি, তাই না? পি হচ্ছে এ প্লাস 10। তো যদি তুমি সূত্র লিখো, সূত্রে কি হবে? যে গড়ের 6 গুণ, গড়ের 6 গুণ, তো গড় কি? গড় হচ্ছে এ প্লাস পি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড়। এখন গড়ের 6 গুণ, গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 4 × a প্লাস 10, 4 × a প্লাস 10, হ্যাঁ, অপেক্ষা 12 বেশি, প্লাস 12, প্লাস 12। আচ্ছা, প্লাস 12 আমি পরে আরেকটু এক্সপ্লেন করব, যে তোমরা এখান থেকে লেখা শুরু করতে পারবা, ডিরেক্ট এই জায়গাটা লিখতে পারবা। কিভাবে লিখবা সেটা আমি একটু এক্সপ্লেন করলে তোমাদের মাথায় ঢুকবে আর এটা তোমাদের ভুলবা না। আচ্ছা, এখন এইটাকে আমরা কাটাকাটি করলে আমরা এখান থেকে তোমার পি এর মান তো এর মাধ্যমে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? সো আমরা এটা পাবো। দেখো জিনিসটা কি দাঁড়ায়, জিনিসটা দাঁড়াবে, তুমি যদি এটা কাটো এখানে দাঁড়াবে 3, তাই না? আচ্ছা, তো আমাদের এখন এ প্লাস পি, এখন এই জিনিসটা আমরা এখানে একটু লিখে দেখাই, এ প্লাস পি, তাহলে এ প্লাস পি মানে হচ্ছে এ প্লাস 10, ঠিক আছে? এ প্লাস 10, আচ্ছা, তারপরে এটা হচ্ছে 3 সমান সমান হচ্ছে আমাদের কত হবে? 4a প্লাস 40 প্লাস 12, এরকম হবে, তাই না? এখন এই জিনিসটা হবে, আমরা এ আর এ হচ্ছে 2a, 2a 3 দিয়ে করলে 6a, তাই না? 6a মাইনাস 4a, এটা এখানে নিয়ে আসলাম, 6a মাইনাস 4a সমান সমান এটা হচ্ছে 52, তাই না? 52, আর এখানে দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, 3 × 10 = 30, তাহলে এই মাইনাস 30 আমরা এখানে করব, এই মাইনাস 30 এখানে লিখব, ঠিক আছে? লিখে আমরা এখানে পাবো 2a সমান সমান আমরা পাবো কত? 22, তাহলে এর ভ্যালু হচ্ছে 11, তাই না? এর ভ্যালু 11, আমাদেরকে কি বলছে? আমাদেরকে গড় বের করতে বলছে। তো এর ভ্যালু যদি 11 হয়, তাহলে এ যদি তোমার 11 হয়, তাহলে পি এর ভ্যালু হবে 21, তাই না? 10 বেশি, 21। এখন 11 আর 21-এর, 11 হচ্ছে প্রথম পদ, 21 হচ্ছে শেষ পদ, এটার গড় হচ্ছে কত হবে তোমার? তাহলে 11 আর 21
32, 32-এর 2 ভাগ করলে হবে 16, তাহলে গড় ভ্যালুটা হচ্ছে তোমার 16। ঠিক আছে, সো অঙ্কটা দেখো কিভাবে তোমরা করবা। এই অঙ্কটা যদি তোমরা এই জিনিসটা না জানো, আমি বলে দিই তোমাদেরকে। ধরো তোমার কাছে 3টা খুঁটি আছে, সমান দূরত্বে দূরত্বে 3টা খুঁটি সমান সমান দূরে। 3টা যদি খুঁটি থাকে, তোমার গ্যাপ কয়টা? একটা গ্যাপ, 2টা গ্যাপ, মাঝখানে গ্যাপ থাকে কয়টা? 2টা, সমান দূরত্বে। তাহলে যতগুলো খুঁটি থাকবে গ্যাপের সংখ্যা একটা কম থাকবে, আমাদের কমন সেন্স দিয়ে আমরা এটা বুঝি। এখন তোমার কাছে যদি 6টা খুঁটি থাকে, তাহলে গ্যাপ কয়টা? গ্যাপ আছে 5টা, 5টা গ্যাপ আছে। তাহলে 5টা গ্যাপ যদি আমরা জানি, এক একটা গ্যাপের ভ্যালু কত? এখানে 2, যেহেতু এগুলি বিজোড় সংখ্যা, অর্থাৎ এটা যদি 3 হয় তাহলে এটা 5, এটা 7, তাহলে গ্যাপের ভ্যালু, এক একটা গ্যাপের ভ্যালু কত? 2। তাহলে টোটাল গ্যাপ ভ্যালু কত? 10। টোটাল গ্যাপ ভ্যালু 10। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে প্রথম সংখ্যাটা যদি A1 হয়, A1 থেকে ধরো লাস্ট সংখ্যাটা হচ্ছে A6, তাহলে A1 এর ভ্যালুটা হবে, এই A6 এর ভ্যালুটা হবে A1 প্লাস ওই যে টোটাল গ্যাপ 10, এইটা। ঠিক আছে, তো আমরা ক্রমবর্ধমান যদি ধরি, তাহলে প্রথমটা যদি A হয়, শেষেরটা কি হবে? A+10। এইটুক যদি তোমরা জানো, তাহলে কিন্তু খুব সহজেই, কিন্তু তোমরা এটার এই সূত্রের মাধ্যমে তোমরা করে ফেলতে পারবা। দেখো, তাহলে এ আর ওই যে 6টা ধারাবাহিক সংখ্যা, 6টা গ্যাপ মানে 5টা টোটাল গ্যাপ, 6টা খুঁটি, তাহলে 5 দোকানে 10, তাহলে একটা এ আর একটা হচ্ছে A+10, তাহলে তুমি 2A+10, অর্থাৎ 2A+10কে তুমি 2A+10কে যদি তুমি, মানে আমি এভাবে বলি, একটা A প্লাস পি জায়গায় A+10 লিখছো, তাই না? এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলেই গড় পাবা। তাহলে আসলে 2 দিয়ে যখন ভাগ করছো, তোমার কাছে 2টা A আছে, 10 আছে, তাহলে 2টা A থেকে একটা A থাকবে, আর 10 থেকে 5 থাকবে, মানে যদি অর্ধেক করে ফেলো তাহলে A+5, অর্থাৎ এই যে A+5 তোমার অ্যাভারেজ। ঠিক আছে, এই যে 6টা ধারাবাহিক সংখ্যার অ্যাভারেজ A+5, এইটা কিন্তু তোমার মাথায় সাথে সাথে হিট করবে অঙ্কটা পড়ার সময়, যে অঙ্কটা কিভাবে করতে হবে এটা তোমার মাথায় চলে আসবে যদি তুমি এই যে গড়ের বেসিক বুঝো, আর এই যে বুঝাইলাম যে খুঁটি মুটি এগুলো যদি বুঝো। গড় বলতে গড় না, সরি, মানে ওই যে ধারার যে বেসিক যদি তুমি বুঝো, তো ধারার চ্যাপ্টারে খুব ভালোভাবে বলা আছে, আমাদের ফার্স্ট লেকচারেও কিন্তু, এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে কিন্তু বলা আছে এই জিনিসটা। ঠিক আছে, পুরা কাহিনী যদি আমরা মুছে দিই, দেখো অঙ্কটা কিন্তু ঝামেলার আছে, তাই না? এই CGDF একটু ঝামেলার অঙ্ক দেয়, এগুলি ভালো। তো 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ঠিক আছে, তো সবচেয়ে বড় সংখ্যাটা, তাহলে আমার গড় হচ্ছে, আমি লিখব A+5, এটার কি 6 গুণ, A+5 × 6 সমান সমান বড় সংখ্যা কি? A+10, এটার 4 গুণ, তার চাইতে 12 বেশি। এইভাবে লিখে যদি আমরা অঙ্কটা করি, তাহলে দেখো কি হয়। এখানে আমার 6A থাকলো, মাইনাস ওখান থেকে 4A নিয়ে আসবো, এগুলি আমি এই পাশে রাখবো, সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাবো, এটাই আমার উদ্দেশ্য। তাহলে এখানে কি হলো, এখানে 6-এ 30, এখানে 30 থাকবে, -30 আমি আগেও লিখে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে 4 × 40 আর 12 52। এই হচ্ছে স্মার্ট ওয়ে। ঠিক আছে, তুমি বুঝতেই পারতাছো যে এখানে হচ্ছে 2A সমান সমান 22, আমি এখান থেকে ডিরেক্ট লিখে ফেলতে পারবো A সমান সমান 11, আমার আর কিছু দরকার নাই। ঠিক আছে, এবং পরীক্ষায় আমার এইগুলি লেখারও কোনো দরকার নেই, এই যে এইসব চিহ্ন দেওয়ারও কোনো দরকার নেই, তোমাদের জন্য আমি বুঝায় বলতেছি আর কি। জাস্ট এইটুকু লিখলে তোমার এই অঙ্কটা হয়েই গেছে, কারণ তোমাকে গড় বলছে, গড় হচ্ছে A+5, তাহলে 11 আর 5 16। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য এই যে এতগুলো কথা বললাম, বুঝা গেছে? চারিদিকে প্রচুর চিৎকার চেঁচামেচি হইতেছে, আমার ব্যাটারিও কমে আসতেছে, যে কোনো সময় সাউন্ড হতে সমস্যা হয়ে যাবে।
আচ্ছা, অনেক অঙ্ক আছে এখানে। আচ্ছা, এটা কেন রেখেছিলাম, ওইটা একইবার চলে আসছে। ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 19, একটু ইংলিশ বাংলায় মেলায় হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ দ্য 5 ইন্টিজার্স। এটার মানে হচ্ছে যে তোমার এটা বলছে যে গড়, ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, এই 5 কিন্তু আসলে 5টা আর কি। কনজিকিউটিভ মানে এখানে ক্রমিক ধরতে হবে। কনজিকিউটিভের অর্থ ধারাবাহিক হয়, কিন্তু ধারাবাহিক বললে 2, 4 এগুলো ধারাবাহিক বোঝায়, কিন্তু কনজিকিউটিভ মানে এখানে ধরে নিতে হবে যে ক্রমিক, ক্রমিক ছাড়া তুমি অঙ্কটা করতে পারবে না। তো 5টা ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো 5টা ক্রমিক এখানে ধনাত্মক সংখ্যায় আমরা ধরবো। তো 5টা ক্রমিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 19। এখন বলছে যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ দ্য 5 ইন্টিজার্স। ডিফারেন্সটা কত, মানে ওই যে এ হচ্ছে ছোট সংখ্যা আর পি হচ্ছে বড় সংখ্যা, এটার ডিফারেন্সটা কত, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা কি বলছিলাম যে গড়, গড় হচ্ছে এ প্লাস পি ভাগ 2, এটা হচ্ছে তোমার 19, তাই না, এটা হচ্ছে 19। আচ্ছা, এটা যদি 19 হয় তাহলে এখান থেকে তুমি যদি সূত্রমূত্র করতে যাও তাহলে এ প্লাস পি একটা ভ্যালু পাবা, এ প্লাস পি সমান সমান 38 এরকম একটা পাবা, ঠিক আছে। এখন এটাকে তুমি বর্গ করবা, মানে স্কোয়ার করে আবার এ মাইনাস পি এরকম একটা ভ্যালু আনবা। তো এগুলি বহুত হাঙ্গামার ব্যাপার, ঠিক আছে, এত হাঙ্গামার আমাদের এখানে কোনো দরকার নাই। এই অঙ্ক কিন্তু পড়ার সাথে সাথে হয়ে যায়। কিভাবে হয়ে যায়, যে 5টা কনজিকিউটিভ ইন্টিজার, তো 5টা ক্রমিক সংখ্যা যদি তোমার কাছে থাকে, মাঝখানে এই যে ডিফারেন্সটা, ছোট সংখ্যাটার বড় সংখ্যাটার ডিফারেন্সটা কি, এই প্রথম খুঁটি, আরেকটা খুঁটি, আরেকটা খুঁটি, আরেকটা, আরেকটা, 5টা খুঁটি, তাহলে গ্যাপ কয়টা, একটা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ। তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করো, মানে মানে কি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা যদি মাইনাস করো, এই গ্যাপের ভ্যালুগুলো যা, টোটাল ভ্যালু যা, ওই বিয়োগফলটাও তাই আসলে, ঠিক আছে। তো এটা 1, এটা 1, এটা 1, এটা 1, 4টা গ্যাপ আছে, প্রত্যেকটা গ্যাপের ভ্যালু হচ্ছে 1, তাহলে টোটাল গ্যাপ ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে ওই যে আমার কি পি মাইনাস এ, মানে বড় সংখ্যাটার ছোট সংখ্যাটার পার্থক্য কি বলো, 4, 4। আমার সূত্রমূত্র করার দরকার আছে, সূত্রমূত্র করার কোনো দরকার নেই, খুব সিম্পল, 4। অঙ্ক পড়বা, আনসার করে দিবা। কখন পারবা, যখন আমাদের এই ক্লাস দেখবা, বুঝবা, বইটা পড়বা, বেসিক একটু শিখবা, তখন পারবা। আদারওয়াইজ র্যান্ডম যদি কিছু মুখস্থ ট্রিক্স শিখো, এগুলো কত শিখবা। ইফ দ্য অ্যাভারেজ এরিথমেটিক মিন, গাণিতিক গড়, আমরা এরিথমেটিক মিনই পড়তেছি। 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 12, ওই একই কথা, 5 এখানে 12 বলছে, ওখানে 19 বলছিল, ওই 19-এর কোনো কাজই লাগে না আমাদের। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ দ্য ইন্টিজার। এখন বলছে সাম, মানে এ প্লাস বি বের করতে বলছে তোমাকে। এ প্লাস বি কত, তাহলে এ প্লাস বি বাই 2 যদি 12 হয়, তাই না, তাহলে এটা যদি 12 হয়, এ প্লাস বি এর ভ্যালু কত, 24। 24, আর কিছু অঙ্ক করার দরকার আছে, কোনো অঙ্ক করার দরকার নেই, অঙ্ক করার দরকার নাই, 24 অঙ্ক পড়বা, আনসার করে দিবা, শেষ। শেষ হয় না দেখি, 8টি সংখ্যার গড় 15, একটি সংখ্যা বাদ দেয়, গড় 0.5 বেড়ে যায়, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল। এগুলো, আচ্ছা, এগুলো আমরা ব্যালেন্স থিওরি দেখিয়েছিলাম, ঠিক আছে, সামনে আরো দেখাবো। 8টা সংখ্যার গড় 15, একটা সংখ্যা বাদ দেয়, গড় 0.5 বেড়ে যায়। তো যে বিষয়টা হচ্ছে এরকম, মুখোমুখি করা যায়, আমি একটু বুঝাই বলতেছি। মনে করো এই হচ্ছে তোমার 7টা সংখ্যা, এখানে হচ্ছে প্রথম, মনে করো 7টা সংখ্যা, প্রথম 7টা সংখ্যা, তাহলে 15 যদি ধরি, এই 15, তারপরে এইখানে সমান সমান দাগ দিলাম, সমান সমান দাগ দিয়ে এখানেও 15 লিখলাম, গড়, এটা হচ্ছে 8ম সংখ্যাটা, এটা হচ্ছে 8 সংখ্যাটা মনে করো, তাহলে 15 বলো, তাহলে 8টি সংখ্যার গড় 15, তাহলে ঠিক হইলো। এখন প্রকৃতপক্ষে তোমার এই যে একটা সংখ্যা বাদ দেয় 0.5 বেড়ে যায়, অর্থাৎ মনে করো যে প্রথম সংখ্যাটা বাদ দিছি, মনে করো 8ম সংখ্যাটা, তাহলে এদের প্রকৃতপক্ষে গড় কিন্তু একটু বেশি, মানে 15 না, এদের প্রকৃত গড় হচ্ছে 15.5, এটা হচ্ছে প্রকৃত। তাহলে যে একটু বাড়লো দেখো, তাহলে এর কিন্তু কমে যাবে, তাই না, আর এই যে একটু বাড়লো, এটা কে দিবে, এটা আসবে কোথা থেকে, এটা এখান থেকেই আসবে,
এখান থেকে আসবে, ঠিক আছে। যে ডিসাইডার সে হচ্ছে দেনেওয়ালা, এই জন্য মাইনাস। তাহলে আমার ডিফারেন্সটা কত? -0.5, -0.5 ইন্টু কয়জন? 7 জন, ইন্টু 7 জন, এটা কত হয়? -3.5। এর মানে হচ্ছে এই যে 15 থেকে 3.5 বাদ দিয়ে দিতে হবে। 15 থেকে 3.5 বাদ দিলে আমি পাবো 11.5। এই 11.5 হচ্ছে ওই যে অষ্টম সংখ্যাটার অথবা বাদ দেওয়া যে সংখ্যাটা সেই সংখ্যাটার প্রকৃত ভ্যালু। বুঝা গেছে? তো যারা তোমরা এই ব্যালেন্স থিওরি পড়বা, বুঝবা, এই অঙ্ক মুখোমুখি করতে পারবা, খাতা কলমের কোনো দরকার নাই। যে 8টা সংখ্যার 15, একটা সংখ্যা বাদ দিছি, তাহলে বাদ দেওয়াটা একটা গ্রুপে রাখো আর বাকি 7টা একটা গ্রুপে রাখো। ওই বাকি 7টার কিন্তু 15.5, তাহলে বাকি 7টা কত বেশি? প্রকৃতপক্ষে 3.5 বেশি। তাহলে এই যে 15 ধরছিলাম ওই আরেকটা সংখ্যার, তার প্রকৃত ভ্যালু 15 না, ওই 7টা সংখ্যা থেকে 3.5 নিয়ে তারে 15 বানায় রাখছি, তার প্রকৃত ভ্যালু হচ্ছে 11.5। এগুলি খুব সিম্পল। 25টি সংখ্যার গড় 19, পরে দেখা গেল যে একটি সংখ্যার বেলায় 72-এর বদলে ভুল করে 27 লেখা হয়েছে, আসল গড় কত? এই ধরনের অঙ্ক মানে খুব সিম্পল, ঠিক আছে। এগুলি অনেকেই তোমরা ভুল করো, ভুল করা যাবে না। 25টা সংখ্যার গড় যদি 19 হয়, একটা সংখ্যার বেলায় কি বলছে? 72-এর বদলে 27 লিখছে, তাহলে 72 আর 27 হচ্ছে উল্টা সংখ্যা, ওই যে আমাদের নাম্বার 1 চ্যাপ্টারে আছে। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে, এই যে দুইটার ডিফারেন্স কত? 5। 7 আর 2 ডিফারেন্স হচ্ছে 5, 5 এবং 45, তাহলে 72 আর 27-এর ডিফারেন্স হচ্ছে 45, ডিফারেন্স 45। এখন দেখো 72 লেখার কথা ছিল, লিখছে 27, কম লিখছে, তার মানে 45 বেশি, মানে 45 পাবে, সবাই পাবে। কয়জন? 25 জন। 25 জনের মধ্যে ভাগ করে দাও। 25 জনের মধ্যে ভাগ করে দিলে এটা কত হয়? 5 আর 9, 9, 5 9, 5 8 90, মানে জিনিসটা হবে 1.8। তাহলে এই জিনিসটা হচ্ছে 1.8, অর্থাৎ গড়ে প্রত্যেকটা সংখ্যা গড়ে 19-এর সাথে আরো 1.8 করে পাবে, তাহলে 20.8 হবে এটার আনসার। ঠিক আছে, বোঝা গেছে? তো এই যে ব্যালেন্সিং করে করলে খুব সহজ হয়। যদি তোমরা ওই স্বাভাবিক নিয়মে করো, ওই গুণ করবা, যোগ করবা, বের করার দরকার নাই। আর এখানে যদি বলতো যে দেখা গেল যে একটি সংখ্যার বেলায় 27-এর বদলে 72 লেখা হয়েছে, তাহলে বেশি লিখছিলা, কমাইতে হবে এই যে আসল গড় বের করতে হইলে, তখন কিন্তু 45 মাইনাস হইতো, অর্থাৎ সবার থেকে 45 যাবে, তাহলে গড়ে এক একটা সংখ্যা গড়ে কত করে দিবে, তখন কিন্তু 1.8 এটা মাইনাস হয়ে যেত। ব্যাপারটা বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। এগুলি অঙ্ক একটু প্র্যাকটিক্যালিও চিন্তা করবা। ওকে, তো আমাদের 3 নম্বর লেকচার শেষ। আমাদের এখানে লেকচার 4-এ যুক্ত হওয়া, ছেড়ে যাওয়া, প্রতিস্থাপন, এই ধরনের অঙ্ক আছে। হ্যাঁ, আর একটু ডিফিকাল্ট, খতরনাক মনে হবে আর কি। ভাষাগত জটিলতা আছে একটু বড় বড়, কিন্তু আনসার ছোট ছোট, এই কয়েক সেকেন্ডে মুখে মুখে করে ফেলতে পারবা। ঠিক আছে, এই লেকচারের জন্য এই লেকচার দেখার জন্য ব্যালেন্স থিওরি অবশ্যই জানতে হবে। ব্যালেন্স থিওরি অবশ্যই জানতে হবে। লেকচার 1 হচ্ছে প্রি রিকুইজিট। লেকচার 1 প্রি রিকুইজিট দেখতেই হবে, এছাড়া পারবা না। ঠিক আছে, তো এই পর্যন্ত তারা আসছো কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেখাপড়াটা একটু ক্লাসিক্যালভাবেই করতে হবে। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আমাদের উৎসাহ বাড়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো, ইত্যাদি ইত্যাদি, লাইক করো, ডিসলাইক করো, এগুলোতে আমাদের আসলে বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে। ঠিক আছে, এগুলো তো একদম ফ্রি তোমাদের মানে জানার জন্য, বোঝার জন্য। আর ম্যাথমেটিক্স বা পড়াশোনা শিখতে হইলে একটু ক্লাসিক্যাল অ্যাপ্রোচেই পড়তে হবে। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে পড়লে এগুলি তোমার আসলে কাজে লাগে। আমাদের অনেক বয়স হয়েছে, তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো বলতে পারি ওখান থেকে। ঠিক আছে, ওইটুকুই কাজে লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।